আলেপ্পোয় অবিলম্বে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে সিরীয় সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান। যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীরা যুদ্ধবিরতির শর্ত মানছে না, অভিযোগ রাশিয়ার। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর নির্বাচনী প্রচারণায় ফিরেছেন হিলারি ক্লিন্টন। বললেন ট্রাম্প নিচু মনের অধিকারী এবং ধর্মবিদ্বেষী। এবং চীনে শক্তিশালী ঘূর্ণিঝড় মেরান্তির আঘাতে ফুজিয়ান প্রদেশের বিশাল এলাকা লণ্ডভণ্ড। 10 জনের মৃত্যু। উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণে অংশ নিচ্ছে কয়েক হাজার সেনা সদস্য। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সিরিয়ায় যুদ্ধবিরতির পর 3 দিন পেরিয়ে গেলেও এখনও মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন অবরুদ্ধ আলেপ্পোর পূর্বাঞ্চলের হাজার হাজার সিরীয়। একই সঙ্গে এই অঞ্চলে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে সিরীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে সিরিয়ায় যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এছাড়াও যুদ্ধবিরতির প্রথম 2 দিনে অন্তত 45 বার তা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। যুক্তরাষ্ট্র রাশিয়া সমঝোতা চুক্তির আওতায় গত সোমবার থেকে সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি শুরু হলেও অবরুদ্ধ শহরগুলোতে এখনো ঢুকতে পারছে না মানবিক সহায়তা। সিরীয় সরকারের অনুমতি না মেলায় অবরুদ্ধ আলেপ্পোয় প্রবেশের অপেক্ষায় রয়েছে জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির বহর। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী অবরুদ্ধ অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহে সিরীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা থাকলেও এখনো তা বলবৎ রয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। একই সঙ্গে অবিলম্বে এসব ত্রাণ ওইসব অঞ্চলে পৌঁছানো সম্ভব না হলে সেখানকার মানবিক পরিস্থিতি হুমকির মুখে পড়বে বলেও জানায় সংস্থাটি। যুদ্ধবিরতির কারণে আপাতত লড়াই বন্ধ থাকলেও সিরিয়ার অবরুদ্ধ অঞ্চলগুলোতে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ সম্ভব হচ্ছে না। আর এটা সম্ভব না হলে সিরীয় জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ই বিষয়টি সম্পর্কে একমত হলেও এখনো সেখানে ত্রাণ সরবরাহ করা যাচ্ছে না। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যা করার আমাদেরকে এখনই করতে হবে। সিরিয়ায় যুদ্ধবিরতি শুরুর পর 3 দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির শর্তগুলো মানছে না বলে অভিযোগ করেছে রাশিয়া। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রথম 2 দিনে অন্তত 45 বার তা লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ মস্কোর। যুদ্ধবিরতি শুরু হলেও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলো তা মানছে না। বেশ কিছু অঞ্চলে এখনো গোলাবর্ষণ চলছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী জঙ্গি গোষ্ঠী আল নুসরা থেকে বিদ্রোহী গ্রুপগুলোকে আলাদা করতে পারছে না। আর এর ফলে সন্ত্রাস বিরোধী লড়াই কেবল কঠিন হয়ে পড়ছে না, অবরুদ্ধ অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহ ও হুমকির মুখে পড়ছে। এদিকে অবরুদ্ধ আলেপ্পোর পূর্বাঞ্চলে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে নিকটবর্তী ক্যাস্টেলো সড়ক ছেড়ে সিরীয় সেনারা চলে যেতে শুরু করেছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পেন্টাগন। এছাড়াও সিরিয়া সংকট সমাধানে দেশটিতে যৌথ সামরিক সহায়তার বিষয়ে আলোচনা করতে তুরস্কের রাজধানী আঙ্কারা পৌঁছেছেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা ভ্যালেরি গেরাসিমোভ। সেখানে তুর্কি শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ফিরেছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রচারণায় যোগ দেন হিলারি। নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোর সমাবেশে তিনি বলেন, বিশ্রামের দিনগুলি ছিল তার জন্য আশীর্বাদ এবং বর্তমানে যথেষ্ট সুস্থ আছেন বলে জানান তিনি। হিলারির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী বলে উল্লেখ করেছেন চিকিৎসক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রেই তা ট্রাম্প বিশ্বাস করেন বলে জানিয়েছেন ট্রাম্পের প্রচার শিবির। এর আগে ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই মনোভাবের কারণে তাকে নিচু মনের অধিকারী এবং ধর্মবিদ্বেষী বলে উল্লেখ করেছেন হিলারি ক্লিন্টন। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে এক কৃষ্ণাগ্ন বালক নিহত। খেলনা পিস্তলকে সত্যিকারের পিস্তল ভেবে গুলি চালায় পুলিশ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে বক্তব্য দিতে স্থানীয় সময় বিকাল 4:55 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় পৌঁছেছেন। 3 দিনের সফরকালে মন্ট্রিয়ালের ডাউনটাউনে অমনি হোটেলে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো প্রতিবেদন।
দুদিনব্যাপী গ্লোবাল ফান্ড কনফারেন্সে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মন্ট্রিয়েলে পৌঁছেছেন। মন্ট্রিয়েলের ডাউনটাউনের এই অমনি হোটেলেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সের উদ্বোধনী দিনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মাইক্রোসফটের প্রধান বিল গেটস এবং তারপরেই বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কনফারেন্সের দ্বিতীয় দিনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বর্তমান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পিতা পিয়ার ট্রুডোর অবদানের জন্য মরণোত্তর মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান করবেন শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, মন্ট্রিয়েল, কানাডা। গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 বছর আগে গ্রেফতারকৃত কানাডার নাগরিককে মুক্তি দিয়েছে চীন। বিবিসি জানায়, কানাডার নাগরিক কেভিন গার্ট 2014 সালের আগস্টে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে স্ত্রীসহ গ্রেফতার হন। পরে 1 বছর পর তার স্ত্রীকে মুক্তি দেওয়া হয়। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীন সফর করেন। এর ধারাবাহিকতায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে কেভিনকে বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। Amid the sanctions from officials in Pyongyang, where religion is banned, work draws a severe. এডওয়ার্ড স্নোডেনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করে মার্কিন কংগ্রেস। গোয়েন্দা কার্যক্রম বিষয়ক মার্কিন কংগ্রেসের এক কমিটি প্রতিবেদন নিয়ে জানায়, স্নোডেনের কারণে দেশটির নিরাপত্তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিটি আরও জানায়, স্নোডেন এনএসএ এর নথি ফাঁস করে আইন লঙ্ঘন করেছেন। এক্ষেত্রে তাকে জাতীয় বীর না বলে অপরাধী হিসেবে মন্তব্য করা হয়েছে। 36 পাতার এই প্রতিবেদনের পুরো অংশ গোপন রাখা হয়, শুধুমাত্র 4 পাতার সারাংশ প্রকাশ করা হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। Should be pardoned is not for me to answer. But I will say this. I love my country. I love my family. তুরস্কের সব কূটনৈতিক মিশন অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী আঙ্কারায় জার্মান দূতাবাস ও ইস্তাম্বুলের প্রধান কনসুলার অফিস বন্ধ রয়েছে নিশ্চিত করেছে বার্লিন। কূটনৈতিক মিশনগুলো বন্ধের কারণ সম্পর্কে সরাসরি কিছু উল্লেখ করা হয়নি। তবে জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সমর্থকরা জার্মানির কূটনৈতিক ভবনগুলোতে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে তুরস্কে ব্রিটিশ দূতাবাসও একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। চীনের ফুজিয়ান প্রদেশে শক্তিশালী ঘূর্ণিঝড় মেরান্তির আঘাতে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 9 জন। এর আগে ঘূর্ণিঝড়টির আঘাতে তাইওয়ানেও মারা গেছে একজন। শুক্রবার এক বিবৃতিতে দেশটির সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভোরে চীনের দক্ষিণ পূর্ব উপকূলের ঝিয়ামেন এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় মেরান্তি। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল 170 কিলোমিটার। এর প্রভাবে প্রদেশের প্রায় 2.5 লাখ বাসভবনের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কগুলো পানিতে প্লাবিত হওয়ায় যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছে কয়েক হাজার সেনা সদস্য। ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারিয়ে উত্তর পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ভারতের কাবেরী নদীর পানি বণ্টনকে কেন্দ্র করে কর্ণাটক ও তামিলনাড়ুতে ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধে ব্যর্থতার জন্য বিবাদমান রাজ্যগুলোর সমালোচনা করেছে সর্বোচ্চ আদালত। এছাড়াও পানির হিস্সা নিয়ে দেওয়া আদালতের আদেশের বিরুদ্ধে ডাকা ধর্মঘটকে সমর্থন দেওয়ায় রাজ্য সরকারেরও সমালোচনা করা হয়। এদিকে কর্ণাটকে বেড়াতে যাওয়া তামিলনাড়ুর এক বাসিন্দার ওপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগে শনিবার তামিলনাড়ুতে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের কৃষক ও ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। রেল শ্রমিকরা ছাড়াও ধর্মঘট কর্মসূচিতে সমর্থন দিয়েছে ডিএমকে, এমডিএমকে, সিপিআইএম ও কংগ্রেসের মতো রাজনৈতিক দলও। সপ্তাহব্যাপী সহিংসতায় গেল কয়েকদিনে কর্ণাটক রাজ্যে অন্তত 210 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর জি পরমেশ্বরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী জন্মদিনকে সেবা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। শুক্রবার এই ঘোষণা দেন সভাপতি অমিত শাহ। মোদীর জন্মদিন উপলক্ষে শনিবার নিজ রাজ্য গুজরাটে 11,000 প্রতিবন্ধীর হাতে বিভিন্ন পণ্য সামগ্রী তুলে দিয়ে বিশ্ব রেকর্ডের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে দলের পক্ষ থেকে। দলটির নেতাকর্মীরাও গোটা ভারতে সেবা কার্যক্রমে অংশ নেবেন বলেও জানানো হয়। মোদীর নিজস্ব ওয়েবসাইটে তার জন্মদিন 1950 সালের 17 সেপ্টেম্বর উল্লেখ করা হলেও সম্প্রতি ফাঁস হওয়া গুজরাট বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী মোদীর জন্মদিন 1949 সালের 29 আগস্ট।
ভারতের রাজধানী দিল্লিতে গণধর্ষণের শিকার হয়েছে দুই কিশোরী। বৃহস্পতিবার দিল্লির আমান বিহারে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও এক সন্দেহভাজনকে খুঁজছে দিল্লি পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, রাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলে দুর্বৃত্তদের হামলার শিকার হয় ওই কিশোরীরা। নির্যাতিতাদের স্বাস্থ্য পরীক্ষা এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ফ্রান্সের সরকারের শ্রম সংস্কার আইনের বিরোধিতায় আবারও বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। জার্মানির পূর্বাঞ্চলে ডানপন্থী সমর্থকদের সঙ্গে আশ্রয় প্রার্থীদের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ জানায়, আশ্রয় প্রার্থীরা সংঘর্ষ শুরুর আগে বাউতজেন এলাকার একটি শপিং মলের চত্বর দখল করে নেয়। পুলিশ তাদের ওই জায়গা থেকে সরে যেতে বললে তাদের লক্ষ্য করে বোতল ও কাঠের টুকরা ছুড়ে আশ্রয় প্রার্থীরা। এক পর্যায়ে ডানপন্থী রাজনৈতিক দলের সমর্থকরা আশ্রয় প্রার্থীদের হটাতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গ বালককে গুলি করে হত্যা করেছে পুলিশ। বুধবার ওহাইওর কলম্বাস শহরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অস্ত্র নিয়ে ডাকাতির ঘটনায় জরুরি সাহায্যের ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে এক বালক ছোট অস্ত্র দিয়ে পুলিশকে গুলি করার চেষ্টা করে। এ সময় পুলিশের গুলিতে আহত হয় টাইরে কিং নামের ওই বালক। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। তবে বালকটির হাতে থাকা পিস্তলটি পরীক্ষা করে খেলনা পিস্তল বলে নিশ্চিত হয়েছে পুলিশ বিভাগ। এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে নিহত বালকের পরিবার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরি নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের এক মুখপাত্র জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী পুলিশের ওপর অতর্কিত এ হামলা চালায় বলে জানানো হয়। এ সময় 2 পুলিশ কর্মকর্তা ও এক গোয়েন্দা সদস্য আহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। আহত 2 পুলিশ কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত হয়েছে কমপক্ষে 3 জন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 4 জন। বুধবার দেশটির থান ও গে এন প্রদেশের কাছে একটি বনভূমিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। নিহতরা সেখানে কাজ করতে গিয়েছিলেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এদিকে বন্যা কবলিত এলাকাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 500-ও বেশি পরিবার। khắc phục hậu quả của đợt một số nơi đã xảy ra tình trạng lũ ống, lũ quét qua mưa lớn đã xảy ra ở nhiều địa phương trong toàn gia đình bà Phạm Thị Nga। ইন্দোনেশিয়ার বালিতে পর্যটনবাহী স্পিড বোটে বিস্ফোরণের ঘটনায় এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 19 জন। স্পিড বোটটিতে 35 আরোহী ছিল বলে জানায় কর্তৃপক্ষ। আরোহীদের মধ্যে অস্ট্রেলিয়া, কোরিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মালয়েশিয়ার নিখোঁজ বিমান MH370 এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। বিবিসি জানায়, তানজানিয়ার উপকূল থেকে পাওয়া গেছে বিমানটির ডানার একটি বড় অংশ। এর আগে অনুসন্ধানকারীরা ফ্রান্সের রিউনিয়ন দ্বীপ থেকে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। তবে তানজানিয়ার উপকূলে পাওয়া টুকরোটি বিমানের বড় অংশ। খুঁজে পাওয়া অংশগুলোর সঙ্গে মিলিয়ে অনুসন্ধানকারীরা নিশ্চিত হয় এটি ওই বিমানেরই টুকরো। MH370 বিমানটি 239 জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে 2014 সালের মার্চে নিখোঁজ হয়। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে যৌথ সামরিক মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। বুধবার স্থানীয় এক উপদ্বীপে অনুষ্ঠিত হয় এ মহড়ায় 2 দেশের নৌবাহিনীর কয়েকটি ইউনিট অংশ নেয়। এ সময় জল ও স্থলে অভিযান চালাতে সক্ষম অ্যাসল্ট ভেহিকল, ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল, স্মোক বোম, সেলফ প্রোপেলড কামান চালানোর প্রশিক্ষণ চলে। চীন ও রাশিয়ার মধ্যে এই যৌথ নৌমহড়াকে 2 দেশের সামরিক সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ার নিদর্শন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সে আবারও সরকারের শ্রম সংস্কার আইনের বিরোধিতা করে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে 5 পুলিশ, 1 বিক্ষোভকারী ও 1 সাংবাদিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশে যোগ দেন দেশটির কয়েক হাজার মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন শ্রম সংস্কার আইন পাশ হলে মালিক পক্ষ যে কোনো সময় শ্রমিকদের বেতন কাঠামো পরিবর্তন করতে পারবে। একই সঙ্গে নতুন লোক নিয়োগ ও শ্রমিক ছাঁটাই সহজ হবে। বিক্ষোভকারীরা রাস্তা আটকে বিক্ষোভ করার এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। আলেপ্পোয় অবিলম্বে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে সিরীয় সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান। যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীরা যুদ্ধবিরতির শর্ত মানছে না, অভিযোগ রাশিয়ার। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর নির্বাচনী প্রচারণায় ফিরেছেন হিলারি ক্লিনটন, বললেন ট্রাম্প নিচু মনের অধিকারী এবং ধর্মবিদ্বেষী। এবং চীনে শক্তিশালী ঘূর্ণিঝড় মেরান্তির আঘাতে ফুজিয়ান প্রদেশের বিশাল এলাকা লণ্ডভণ্ড, 10 জনের মৃত্যু। উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণে অংশ নিচ্ছে কয়েক হাজার সেনা সদস্য। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।